ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরা জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। শুরুতেই রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। দল নিষিদ্ধ মানে তো মূলত আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে। তো আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা, এ নিয়ে নানা রকমের মতামত আমরা বিভিন্ন পক্ষ থেকে গত কিছুদিন ধরে শুনছি। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি যে বাদ দেয়া, এইটা এরই প্রভাব কিনা? এম এ আজিজ, আপনি যদি শুরু করেন। এর প্রভাব তো থাকতেই পারে, কারণ রাজনৈতিক দল, বড় দল, তারা কিন্তু এই দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছে। তারা বলেছে যে তাদের যারা ফেসিবাদীর দোসর এবং যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা। আমার পক্ষে বিচার যদি করা হয় তাহলে কিন্তু এমনিতেই আওয়ামী লীগ কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে যাবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, দুর্নীতি এমন মাত্রায় করেছে যাকে ধরে তার কাছেই 1000 কোটি, এবং আপনার থানা লেভেল পর্যন্ত নেতারা এই ফেসিবাদের দোষর। তারা সবাই লুটপাট করেছে, হত্যার সাথে জড়িত, নানান রকম লুণ্ঠন, এবং 3টা নির্বাচনে তারা সিল মারা, ভোট কারচুপি করা, সবকিছুর সাথে জড়িত। এটা আসলে একটা ফেসিস্ট সরকার, ফেসিস্ট দল। কিন্তু আইসিটি আইন এটা একটা আইন, পার্মানেন্ট আইন। এখানে নিষিদ্ধ করার যদি দায় রাখা হয় তাহলে এটাও ঠিক, আইনের মাধ্যমেই দলকে নিষিদ্ধ করার দাবি উঠবে। এই জন্য আমার মনে হয় এই আইনটি যেভাবে করা হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রক্ষা করে, আমার মনে হয় এটা যথাযথই আছে। বিচারটা করা উচিত। বিচার না করা হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত নয়। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছেও একই ব্যাপারে শুনতে চাই যে এই যে নানা রকমের আলোচনা, মতামত আসছে, এরই একটা প্রভাব কি না যে এই যে আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি যে বাদ দেওয়া হয়েছে? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটি দুটি পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট। একদিকে আমরা যেটা বুঝতে পারছিলাম, যখন সন্ত্রাস বিরোধী আইন অ্যাপ্লাই করে ছাত্রলীগকে বাতিল করা হলো, তখন সবার মধ্যে একটা ধারণা ছিল যে বর্তমানে যে খসড়াটা, এটা তো আওয়ামী লীগের সময় ছিল, এভাবে প্রস্তাব করা ছিল যে খসড়ায় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে, সে বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এবং পরবর্তীতে যখন দেখলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো সন্ত্রাস বিরোধী আইন দিয়ে, তখন কিন্তু একটি কথা উঠেছিল যে এই সন্ত্রাস বিরোধী আইন দিয়ে নিষিদ্ধ করলে আমরা যেটা দেখেছি এর আগে জামাতের ক্ষেত্রে, যেটা একদিকে যেমন গভর্নমেন্ট উইথড্র করতে পারে, আবার একটা কথা থেকে যায় যে যাদেরকে নিষিদ্ধ করা হলো তাদের বক্তব্য বা তাদের কোনো হিয়ারিং নেওয়া হলো না, সেই জন্য একটি ডিবেট সেখানে ছিল। আমরা আশা করেছিলাম বা এখানে একটা আলোচনা এসেছিল যে সেই ডিবেটটা হয়তো বা থাকবে না যদি এই আইনের মাধ্যমে এখন যেভাবে যে আইনটার খসড়াটা ছিল সেটা রেখে দিলে হয়তো তখন আওয়ামী লীগ হোক বা যে কোনো দলের যদি ট্রাইব্যুনালের মাধ্যমে আলোচনায় আসে বা নিষিদ্ধ হয়, তখন একটা স্কোপ থাকবে। এটি গেল একটি প্রেক্ষিত। আর একটি হচ্ছে যে বলা হচ্ছে যে এই আইনটিতে সুপারিশ করতে পারবে, কিন্তু যে কথাটা বারবার বলা হচ্ছিল যে গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারে বাদ না দিয়ে একটা দল নিষিদ্ধ করার আগে প্রপার হিয়ারিং বা তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটিকে প্রমাণ করা না করার বিষয়টি আদালতের এখতিয়ারের মধ্যে আনা, তাদেরকে সব ধরনের সুযোগ দেওয়া, সেই বিষয়টি ছিল। কিন্তু আবার যদি এমন হয় যে সুপারিশ করে, তখন তো সিদ্ধান্তটা আবার গভর্নমেন্টকে নিতে হচ্ছে। সেক্ষেত্রে একটু গোলমেলে মনে হচ্ছে। তবে 3টি কথা আমরা যেটা আইন উপদেষ্টার কাছে শুনলাম, যে সন্ত্রাস বিরোধী আইন, নির্বাচনী যে আইন, এবং 1948-এর যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, সেখানে কিন্তু স্কোপ আছে। আমরা এর আগে দুটো ফেইলিউর দেখেছি। সেটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ, যেটা জামাতকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করা হলো, আবার কিন্তু তাদেরকে উইথড্র করা গেছে, একদিনের মধ্যে সেটা করা গেছে। এখন যদি বিচারিক প্রক্রিয়া আনা যেত তাহলে কিন্তু তখন সেই প্রশ্নটা থাকতো না। আর একটি বিষয় হচ্ছে যে জুরিসপ্রুডেন্সের যে বিষয়টা আসছে, যে আইন শাস্ত্রের যে প্রয়োগ, এটি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও নাৎসি পার্টিকে নিষিদ্ধ করতে দেখেছি। রিসেন্টলি আমরা গ্রিসে দেখলাম, মিশরে মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, আইনগতভাবে গেলে তখন এই ডিবেটটা কম হয়।
এই মুহূর্তে বিষয়টি ক্লিয়ার না। আরেকটি জিনিস হচ্ছে যে যেটা বলা হচ্ছে বা দুজনের আমি যদি বুঝে থাকি আইন উপদেষ্টার যে বক্তব্য যে যারা অপরাধ করবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ইভেন আজকে অন্য আরেকটা ঘটনায় এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনিও একটা বক্তব্য দিয়েছেন একজন আইজিপির এগেনস্টে যে খুব জঘন্য অপরাধ করেছে, শয়তানের মতো অপরাধ করেছে। অথবা সেই প্রক্রিয়ায় এই আইনের মাধ্যমে আমরা চাই যে সেই বিচারগুলো হোক। কিন্তু এখানে যে প্রক্রিয়া নিয়ে যাওয়া হলো আমার মনে হয় যে বিষয়টি অমীমাংসিত থেকে গেল। এবং যেটা বলা হচ্ছে যে আইন উপদেষ্টা যেটা বলেছেন যে পাবলিক চাইলে তখন দেখা যাবে জনগণের বিষয়টা আমরা চিন্তা করব, মেনে নেব, সেটিও কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হতে পারে। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে, মানে যোগ করতে চাই প্রশ্নটা যে এই সিদ্ধান্তটা সবাই বা সব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার যারা আছে তারা মানবে কিনা, আর তারা না মানলে সেক্ষেত্রে সিদ্ধান্ত কি হতে পারে? না, আমি খোলাখুলি বলতে চাই, আমরা তো শুনে এসেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, তার রাজনীতি কন্ট্রোল করার পক্ষে, তাকে নির্বাচনে না দিতে দেওয়ার পক্ষে। আজকে ফখরুল সাহেব তাদের অবস্থান আবার পুনরায় ব্যাখ্যা করলেন যে এটা সিদ্ধান্ত নেবে সরকার, আমাদের বিষয় না, আমরা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেছি। তাহলে কিন্তু যে জায়গাটা এসে পড়লাম আমরা, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে যে আওয়ামী লীগ বা ফেসিবাদকে রাজনীতি করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, তার সাথে কিন্তু পুরোটা না হলেও কিছুটা দ্বান্দ্বিক হয়ে গেল কিন্তু আজকের সিদ্ধান্ত। আর একটা বলা হচ্ছে যে এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে এটা করা হলো, কিন্তু সেই জিনিসটা আমরা পুরোপুরি ওয়াকিবহাল কিন্তু না, যে কোন ধরনের ওপিনিয়ন আসছে, কি আলোচনা এসেছিল। তবে এটি ঠিক যেটি আপনি প্রশ্নটা করলেন, তার সরাসরি উত্তর হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান এই মুহূর্তে, প্রবাবলি তারাই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সবচেয়ে বেশি ছিল, সেটি কিন্তু একটু বোধহয় প্রশ্নবিদ্ধ হয়ে গেল বা সেটির ভবিষ্যৎ একটি অনিশ্চয়তায় পড়লো। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন। এমএ আজিজ, একই ব্যাপার আপনার কাছেও আমি জানতে চাই যে এই যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, এই রাজনৈতিক দলগুলো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা মানবেন কিনা, বা তারা যদি না মানেন সেক্ষেত্রে এই সিদ্ধান্তের কি হবে? এখানে আমি প্রফেসর মামুনের সাথে একটু আমার ভিন্ন মত পোষণ করি এই জন্যই যে যদি ট্রাইব্যুনালকে এখতিয়ার দেওয়া হতো রায় দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা, তাহলে হয়তো এটা একটা আইনগতভাবে বন্ধ করা যেত বটে, তবে জনগণের ওপিনিয়ন কিন্তু রিফ্লেক্টেড নাও হতে পারে। এখন যেটা হবে যে ধরেন একটি দলকে নিষিদ্ধ করা যায়, এই সুপারিশ করলো, এটা চলে আসলো গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট তখন গণতান্ত্রিক ভাবে সব সংগঠন চায় কিনা, দেশের জনগণ চায় কিনা, ওই ওপিনিয়নের ভিত্তিতে ওই সিদ্ধান্ত কার্যকর করবে। কিন্তু কোনো যদি স্বৈরাচারী সরকার হয়, ফ্যাসিস্ট সরকার হয়, তাহলে যদি এটা বাতিল করে দেয় তাহলে কিন্তু তখন এর বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া যাবে। সুতরাং এখানে আমি মনে করি যে চেক এন্ড ব্যালেন্স রইল। শুধু সরকারের হাতে নিষিদ্ধ, এক্সিকিউটিভ বডির নিষিদ্ধ করাও যেমন স্বৈরাচারী আওয়ামী লীগ ব্যবহার করেছে জামাতকে নিষিদ্ধ করে, তেমনি আইনের কাছেও যদি দিয়ে দেওয়া হয়, ধরেন আইনে, আমি বলি আইনে তো যেমন প্রেসিডেন্ট মার্সি করার সুযোগ আছে প্রেসিডেন্টকেও, কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড হয় বা কোনো রায় হয়। কারণ হচ্ছে যে আইনের ফাঁক দিয়েও কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত বা একটু ডেভিয়েশন আসতে পারে সিদ্ধান্ত। এখানে আমার মনে হয় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন জায়গায় ফুল প্রুফ সিদ্ধান্ত না থাকাই ভালো, সেখানে জনগণের ওপিনিয়ন রিফ্লেক্টেড হওয়া ভালো। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা বিরতি, একটা 20 সেকেন্ড, সেটা হচ্ছে যে আপনি যখন জনগণের মতামতের কথা বলছেন, তাহলে জনগণের মতামত কি শুধু রাজনৈতিক দলগুলোর ওপিনিয়ন সরকার নিলে হবে? তাহলে তখন আপনাকে রেফারেন্ডামে যেতে হবে, প্রক্রিয়াটা তো আরো দীর্ঘ হবে, এবং আপনি তখন পিপলস ওপিনিয়ন নেবেন নাকি এক্সিস্টিং বা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তাদের ওপিনিয়ন নেবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। না, এই হয় তাহলে এখন এই সরকার ক্ষমতা আছে কি করে? কারণ হচ্ছে পুরা ছাত্র জনতা সম্মিলিত ভাবে এই সরকারকে আপনার উৎখাত করেছে, তাড়িয়ে দিয়েছে, সোজা কথা। এটার অর্থই হচ্ছে যে জনগণ তাদের ওপিনিয়ন দিয়েছে, জানিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এ আজিজ, ডক্টর আব্দুল্লাহ মামুন। আমরা একটা বিরতির পরে আসছি। আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সময় আছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ মামুন।
আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা ঠিক করবে জনগণ, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এটা নিয়ে কথা বলতে চাই, এখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচনে আসতে পারবে কিনা, এই সিদ্ধান্তটা কখন কিভাবে নেওয়া হবে? আর তার আগে জুলাই আগস্টের যে গণহত্যার বিচার নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেটি আগে নিশ্চিত করতে হবে নাকি দুইটা সমান্তরালে হবে? এম এ আজিজ। না, দেখেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এই আলোচনাটা তো এখন নাই। আলোচনাটা হচ্ছে এটা একটা ফ্যাসিস্ট সংগঠন, সামনে নির্বাচন, কয়টা নির্বাচন করতে পারবে না এটা নিশ্চিত করা দরকার। ধরেন ট্রাইব্যুনালে বিচার হবে, ট্রাইব্যুনাল বলতে যদি বলে যে এখানে আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ করার সুপারিশ করে, সে সরকার ধরেন জনমত নিবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে, কথা বলে সরকার রাজনৈতিক দলগুলোর তো অপিনিয়ন আছে, বিচার করবে, বিচার করলেই তো নেতৃত্ব শূন্য হবে। তো এখন তারপরে ধরেন এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ একটা বড় সংখ্যা, মাত্র পালিয়ে গেছে, সব কিছু আত্মগোপনে গেছে। তো এখন ধরেন বাদারহুট আছে, নাৎসির আছে, এরা কিন্তু তখন ফ্যাসিস্ট, মুসলিমের ফ্যাসিস্ট, তাকে মুসলিমকে তো উল্টা করে দড়িতে বাইতে ঝুলা পিঠা হত্যা করছে, এটা তো হত্যা হয় না, পলায় গেছে সব। তো এই জন্য এই সরকারকে ধরেন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় সমর্থক আছে, অর্থাৎ সমর্থকরা তো সবাই দোষী না, তারা তো সবাই বিচার হবে না, থেকে যাবে। তো ধরেন এই ফ্যাসিস্ট সরকার যদি এখনই যদি অপোজিশনে আসে, তাহলে তো এই নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, এটা প্রতিষ্ঠা করা যাবে না। সুতরাং তাদেরকে বিশুদ্ধ হয়ে আসতে হবে। বিচার হওয়ার পরে যারা থাকবে, তারা যদি ফ্যাসিস্ট আচরণ না করে, তাহলে তখন তাদের ইলেকশন করার অনুমতি দেওয়া হবে। আমি মনে করি যে ইলেকশন করতে দেওয়াটা আলাদা ইস্যু, আর নিষিদ্ধ করাটা আলাদা। রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে আমি ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করার বিপক্ষে, অপরাধীর বিচার হবে। তবে এই ফ্যাসিস্ট যদি আখ্যায়িত হয়, স্বৈরাচার যদি আখ্যায়িত হয়, তাদেরকে কতদিন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এখানে রাজনৈতিক দলের ওপিনিয়ন লাগবে, অর্থাৎ জনগণের ওপিনিয়ন লাগবে, সরকারও এর সাথে একমত হবে। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বলবো কমপক্ষে 3বার তারা রাজনীতি ইলেকশন করতে দেয় নাই, এদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই, 3 দফা তাদের নির্বাচন করতে দেওয়া উচিত। জি, ধন্যবাদ এম এ আজিজ। ডক্টর আব্দুল আলমুন, আপনার কাছ থেকেও একই ব্যাপারে শুনতে চাই। সেই সঙ্গে এইটা যোগ করতে চাই যে বিএনপি মহাসচিব বলেছেন যে দলটিকে নির্বাচনে আনার কথা বিএনপি বলে নাই, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমি ওই আগে ফখরুল সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করি। আমরা আসলে, আমিও যতটুকু মনে করতে পারি, ওনারা আমাদের দুটো একসঙ্গে বলেছিলেন, নিষিদ্ধ করা এবং না করা, এবং আজকে উনি এটা পরিষ্কার করলেন যে বিএনপিকে নির্বাচনে, আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনা নেওয়ার বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছিলেন, উনি কিন্তু পুরোপুরি বলেছিলেন যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যদি না চায় এবং একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তাদেরকে আমরা শ্রদ্ধা করবো, সেটি একটা ধরনের কন্ট্রাডিকশন তৈরি হবে, এবং তো করলো আর কি। সেটি কেন হলো সেটি ব্যাখ্যার বিষয়, বাট এটি ঠিক যেটি একটি কন্ট্রাডিকশন তৈরি করলো। আর একটি বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপির বর্তমান অবস্থাটা আসার পেছনে এবং ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ কয়েকদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, ইভেন ইন্ডিয়ার কথা বলা হয়েছে যে তাদেরকে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমি মনে করি যে এটির মাধ্যমে গত কয়েকদিন যে আলোচনাটা হচ্ছিল সেটির পরিসমাপ্তি ঘটবে, এবং আসলে এটা একটা জাতীয় সিদ্ধান্ত, যেটি একটু আগে আমার সহ আলোচক বললেন যে সেটি একটি জাতীয় সিদ্ধান্ত এবং তার মাধ্যমে হওয়া উচিত। আমি এখানে একটি নতুন জিনিস যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আজিজ ভাইয়ের বাইরে, সেটি হচ্ছে যে কথা বলার সময় বোধহয় এটি নয়। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার চেয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সামনে রয়েছে। আমি মনে করি প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা, পুনর্বাসন, এটিকে প্রথম গুরুত্ব দেওয়া দরকার সবাইকে। এটি সব রাজনৈতিক দল, মত, সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক কমিটি। এটি অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক যে আহতদের রাস্তায় নামতে হচ্ছে বা এতদিন পরে উপদেষ্টা দেখতে যান, এটি প্রথম হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি হওয়া উচিত সেটি হচ্ছে বিচার। আমি কোনো আওয়ামী লীগ বা কোনো দলকে দায়ী করতে চাই না, আওয়ামী লীগ সহ একটা ফ্যাসিস্ট
একটু আজিজ ভাই যে কথাটা বললেন যে 3টি ইলেকশন করেছে, এখানে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ছিল না, এখানে পুলিশ বাহিনী ছিল, এখানে গোয়েন্দা সংস্থা ছিল, এখানে ব্যবসায়ীরা ছিল, এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা ছিল, সুবিধাভোগীরা ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত ছিল, তাদের প্রথম বিচারটা করা উচিত। এবং এই মুহূর্তে অবশ্যই যেটি বললাম যে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার বিষয়টি নেই, যখন এই বিচার প্রক্রিয়াটি শুরু হবে তখন এই আলোচনাটি আসা ভালো যে আওয়ামী লীগের কি হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখছি না, না দেখছি আমরা এখানে যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে, না দেখছি শেখ হাসিনা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, এবং সবচেয়ে বড় কথা যেসব নেতা বিদেশ থেকে ইন্টারভিউ দিচ্ছেন তাদের মধ্যেও দেখছি না। এটি অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এই বিষয়গুলো আওয়ামী লীগের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, যে তাদের ক্ষমা চাওয়া উচিত, তাদের বাস্তবতাকে মেনে নেওয়া উচিত, এবং তারপরে জাতির সামনে নতুন আওয়ামী লীগ উপস্থাপিত হবে। হ্যাঁ, এখানে একটি জিনিস আমি মনে করি যে আমি আজিজের সাথে একমত যে বিচারিক প্রক্রিয়ায় পরিশীলিত ভাবে রাজনীতি করার অধিকার নিশ্চয়ই আওয়ামী লীগের আছে। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের 3টি ইতিহাস স্পেসিফিক দেখি, সেটি হচ্ছে বাকশাল, এবং এবারের যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া, এবং অবশ্যই যে এর আগের বার তারা যখন ক্ষমতা এসেছিল তখনও যে প্রক্রিয়া, এটি কিন্তু আমাদের ভালো সিগন্যাল দেয় না, বা এটির পুরো যদি আমরা বাতাবরণ নেই পুরো বিষয়টাকে, তাহলে ভালো সিগন্যাল দেয় না। এবারে আমার মনে হয় যে একটি এমন প্রক্রিয়া যাওয়া উচিত, আওয়ামী লীগ গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগ দল হিসেবে একটা পপুলার দল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেটা আমি বললাম যে তাদের কর্মী সমর্থক কেউই কিন্তু স্বীকার করতে চাচ্ছে না যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে, কত মানুষকে হত্যা করেছে। তারা মনে করছে যে এখানে ওই শিবির জামাত এক হয়ে বৈষম্যের সঙ্গে যুক্ত হয়ে কে গুলি করেছে, কে, এটা তো দিবালোকের মতো সত্য, এখন এটা প্রতিষ্ঠিত। কিন্তু এ ধরনের আচরণ যদি থাকে, সেটি মনে করিয়ে দেয় যে, আমি দুঃখিত কথাটি বলার জন্য, যে বাকশালীয় যে চরিত্র, বাকশালের যে আচরণ, বা সেই যে স্প্রিট 24শে জানুয়ারি 75-এর যে স্প্রিট, সেটি থাকলে কিন্তু আদতে আওয়ামী লীগ এবং জাতির জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা যদি দেখি যে অবশ্যই 40% একটা পপুলার ভোট আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা চিন্তা করি, যেটি হয়তো এখন কমে 10, 20, 15% আছে, তাতেও কিন্তু একটা অনেক বড় জনগোষ্ঠী। প্রথম যে জিনিসটি দরকার, এই যে যে লোকগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থক হিসেবে এই জিনিসটাকে মেনে নিচ্ছে না যে আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, 3টি নির্বাচনে মানুষকে বঞ্চিত করেছে, লক্ষ লক্ষ ডলার পাচার করেছে, দেশের অর্থনীতি তথাকথিত উন্নয়ন নামে ধ্বংস করেছে, এই মানসিক পরিবর্তনটা বোধহয় সবচেয়ে আগে দরকার। তারপরে দল বা মত নিষিদ্ধের কথাটা আসবে। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কেন আমি এই সামাজিক কনটেক্সটটা আনলাম, যখন বিচারগুলো স্বচ্ছভাবে হবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা পুলিশের জড়িতদের হোক, সেটা অন্যান্য সংস্থার হোক, তখন কিন্তু এই মানুষের মনের মধ্যে এই পরিবর্তনটা আসবে যে তাদের শুধু অভিযোগ না, তারা বিচারে দোষী সাব্যস্ত হবে। তখন কিন্তু একটা কনটেক্সট তৈরি হবে সামাজিকভাবে, এবং একটা ওপিনিয়ন ফরমেশন হবে। ইভেন আওয়ামী লীগ যারা করে, মডারেট আওয়ামী লীগ যারা মডারেট ছাত্রলীগ, তারা অন্যান্য দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে না, এখন প্রমাণিত যে আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে ছিল, এই দুর্নীতির সঙ্গে ছিল, এই লুটপাটের সঙ্গে ছিল। সেজন্য আমি বলছি যে তখন কিন্তু মতামতগুলো অন্যদিকে যাবে, তখন সোশ্যাল কনসেনসাসটা ডেভেলপ করা সম্ভব। এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে আলোচনাটাই অমূলক, বরং বিচার প্রক্রিয়া, মানসিকতার পরিবর্তন, রাষ্ট্র বিনির্মাণ, সংস্কার, এগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ, সেগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা পরবর্তীতে, যেটা আমি বললাম, যেটা প্রক্রিয়ায় ঠিক করবে, এবং জাস্টিফিকেশন তখন ডেভেলপ হবে যে আওয়ামী লীগের কি হবে। কিন্তু আমার মনে হয় গোটা জাতির ঐক্যবদ্ধ থাকা উচিত এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, বাজার ব্যবস্থার উন্নয়নের জন্য, এবং সংস্কারের জন্য। তার পরবর্তীতে অটোমেটিক্যালি কিন্তু এই প্রসেসটা আসবে, এবং আশা করি তখন আরো জিনিসটা ইজি হয়ে যাবে। এক্স্যাক্টলি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল মামুন। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অনলাইনে যুক্ত আছেন এম এ আজিজ এবং আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেটা নিয়ে। তো দাবি দাওয়া, অধিকার, এগুলো নিয়ে এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে দেখেছি, তার আগে চিকিৎসকরা, আনসার, মেডিকেল টেকনোলজিস্ট, আজকে আবার দয়াগঞ্জে অটোরিকশা চালকরা আন্দোলন করেছেন। আর গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, সেটা তো আমরা মানে 2-1 দিন পরপরই দেখতে পাচ্ছি, মোটামুটি নিয়মিতই চলছে। তো যৌক্তিক অযৌক্তিক এগুলো পরে, প্রথম কথা হচ্ছে যে জনদুর্ভোগের এই কর্মসূচিগুলো নিয়ন্ত্রণ করবে কে, আর কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব? এম এ আজিজ, আপনি যদি শুরু করেন। দেখেন, আমাদের দেশে রাজনীতি আছে, কিন্তু রাজনৈতিক সভা করার জায়গা নেই। এটা হলো দুর্ভাগ্যজনক। ওরা যেটা করেছে ঢাকা এবং তেজগাঁ কলেজ, এটা কিন্তু এই সমস্যাটা কিন্তু বরাবর থেকে আছে।
কারণ তাদের ভিতরে বৈরিতা বরাবরই থাকে। আর এখন সরকার যেহেতু অ্যাসেপ্ট করতে পারছে না কোথাও, আর দীর্ঘদিন 16 বছর কেউ কারো দাবি দেওয়া উত্থাপনই করতে পারে নাই। আমাদের প্রেস ক্লাবে যখন সবসময় মিটিং আগে লেগে থাকতো, বলতো তখনকার প্রধানমন্ত্রীকে বলতো আপা মা 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 আমার দাবি মেনে নেন। আর ছবিগুলো থাকতো শেখ হাসিনা, শেখ মুজিব, সব আওয়ামী লীগের নেতাদের। তখন তো এটাকে আন্দোলন দেখা যেত না। এই জন্য এখন ভাবে যে আপনার মিটিং মিছিল করলে বা আন্দোলন সংগ্রাম করলে, এমনকি মারামারি করলেও বড় ধরনের তো অপদস্থ হতে হয় না, এই জন্যই নামে। তো ধরেন এই যে গতকালকেও আপনার তিতুমির কলেজ, এটার কোনো দাবি হলো? একটা ইউনিভার্সিটি একটা কলেজ রাতারাতি বিশ্ববিদ্যালয় বানাই দিবে, এটা কোনো দাবি হলো নাকি? উত্তরে, সিটির উত্তরে বিশ্ববিদ্যালয় নাই। আরে বিশ্ববিদ্যালয় কি হয়েছে, একটা ঢাকায় থাকবে প্রয়োজনে, আর একটা থাকবে উত্তরবঙ্গে। ইউনিভার্সিটি কি গ্রামে গ্রামে দিবে নাকি? এটা কোনো দাবি হলো নাকি? একটা কলেজকে ইউনিভার্সিটি বানাই দিবে। এখন যে শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবে, আমি তো মনে করি এই শিক্ষাই অপ্রয়োজনীয় হয়ে পড়বে আগে 10 বছর 15 বছর অটোমেশনের যুগে। আপনি বিশ্ববিদ্যালয় খুলতেছেন, এক এক করে ফেসিস সরকার খুলে দিয়ে গেছে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়। এখন আরো বিশ্ববিদ্যালয়, আমি কোনো বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় করার পক্ষে না। আর ছাত্রদের যে এই যে আন্দোলন করছে, এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস পারছে, এটা অত্যন্ত ঠিক করছে। এটা কি একটা বাসে ওঠা নিয়ে গোলমাল লাগায় ওখানে যানজট করলো, আহত হলো, এটা কেন? তো এই জন্য আমি বলছি যে এই যে ফ্রি ফর অল অ্যাটিটিউড দাঁড়ায় গেছে, বিশেষ করে ছাত্রদের মধ্যেও। কিন্তু আপনি দেখেন, এরে ধরো, এরে নামাও, এরে মানি না, ওরে মানবো এবং দাবি করো, বিশ্ববিদ্যালয় খোলো, এগুলো অবশ্যই শক্ত হাতে দমন করা উচিত। জি, ধন্যবাদ আজিজ। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই। সে সঙ্গে আরেকটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে জনভোগান্তি ছাড়া নিয়মতান্ত্রিকভাবে যে বিভিন্ন পক্ষের দাবি দাওয়া, এগুলো কিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব? আমি আপনি সুযোগ দিলে আমি একটু তাত্ত্বিক দুটো কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা দুটো পার্সপেক্টিভ থেকে এই ঘটনাগুলোকে দেখতে পারি। যেটা আপনি বললেন যে এই সরকার গঠনের পরে যেখানে সেখানে কর্মসূচি, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, আজিজ ভাই যেটি বললেন যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, দুটো পার্সপেক্টিভ থেকে দেখা যায়। একটি হচ্ছে যে সমাজবিজ্ঞানিক পার্সপেক্টিভ, আর একটি হচ্ছে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ বা মনোবিজ্ঞানিক। দেখুন, আমরা এ ধরনের ঘটনাকে বলি যে আপনার কোনো অ্যাচিভমেন্ট যখন হয়, তখন আপনি যে ধরেন আপনি 100 মিটার দৌড়ে জিতলেন, তাহলে আন্দোলনে একটা সবাই মিলে একটা সফলতা ছিল। কিন্তু 100 মিটার দৌড়ে আপনি জেতা মানে এটা না যে 5 তলা থেকে আপনি লাভ দিতে পারেন। তাহলে কোন আন্দোলনের যে সামষ্টিক অর্জন এবং সেটা কিভাবে অর্জিত হয়েছে সেটি না ভেবে আপনি সফলতার ব্যক্তি বাড়িয়ে ফেলছেন। আপনি মনে করছেন যে আমি যেহেতু দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি, 5 তলা থেকে লাভ দিতে পারবো। অর্থাৎ একটা বিপ্লব পরবর্তী যে স্পিরিট বা আপনার অর্জন, সেটাকে আপনি ওভার এক্সাজারেট করছেন, অতিরিক্ত মাত্রায় দেখার চেষ্টা করছেন যে কোনো কিছু আমি আন্দোলন দিয়ে অর্জন করবো। এটি একটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ। আরেকটি হচ্ছে আন্দোলনের সফলতা, যে একটি আন্দোলনের পরে, এ ধরনের আন্দোলনের পরে, বিপ্লবের পরে সফল হলে অন্যান্য ক্ষেত্রে সফল হবো বলে ধরে নেওয়া হয়। কিন্তু বুঝতে হবে যে ক্ষেত্রগুলো ভিন্ন, প্রেক্ষিত ভিন্ন, দাবিগুলো ভিন্ন। আরেকটি জিনিস হচ্ছে যেটি স্পেসিফিক অ্যান্সার, যেটা আপনার প্রশ্নটার ক্ষেত্রে যে অন্যভাবে করা যায় কিনা। দেখুন, আমরা নলেজ বেস সোসাইটি তৈরি করতে পারিনি, জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারিনি। রাজনৈতিক কর্মসূচি বলতে আমরা হরতাল, অবরোধ, এগুলোকে এক্সট্রিম কর্মসূচি মনে করি। কিন্তু যুক্তরাষ্ট্রে যেমন বিতর্ক একটা, অনেক যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভাগ্য নির্ধারিত হয় বিতর্কের মাধ্যমে। ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টি কত লাঠিসোঁটা দিয়ে মিছিলগুলো, তার মাধ্যমে না। মানে বুদ্ধিভিত্তিক জায়গাটা আমরা যেতে পারিনি, এবং সরকারের মধ্যে অ্যাটিটিউডটি নেই যে বুদ্ধিভিত্তিক জায়গাটাকে গুরুত্ব দিয়ে আন্দোলনের গুরুত্ব কমিয়ে দেয়। যতদিন আমরা বুদ্ধিভিত্তিক সমাজে পরিণত না হবো, সেটি হবে না। চতুর্থ আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানিক ভাবে, সেটি হচ্ছে যে বৈষম্য এবং ইনইকুয়ালিটি, মানে ইনইকুয়ালিটি এবং মিনিমাম ইনইকুয়ালিটি এবং বৈষম্য দুটো ভিন্ন জিনিস। ধরুন আপনি কোনো চাকরিতে আপনাকে নিয়োগ দিচ্ছেন না, এই জন্য আপনার বৈষম্য এবং মিনিমাম ইনইকুয়ালিটি, আপনার মিনিমাম শ্রেণীবিন্যাস সমাজে থাকবে, সেটি বৈষম্য নয়। এটি বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয় সব জায়গায় হবে না। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন, ধন্যবাদ এম এ আজিজ। আর এই ছিল আর এম এস টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।